স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। রংপুর থেকে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রাজধানীর মিরপুর থেকে ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেক ও চট্টগ্রাম থেকে সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ৩টি মামলা রয়েছে। এদিকে ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার 4টি মামলা রয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিয়াউল আলমকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। লাইসেন্স ছাড়াই প্রায় 1 যুগ ধরে মদ উৎপাদন করছে সরকারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। মূল কাজ চিনি উৎপাদনে তেমন ভূমিকা রাখতে না পারলেও উপজাত পণ্য মদ উৎপাদনে লাভজনক প্রতিষ্ঠানটি। তবে মদ তৈরিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিস্টিলারি সহ 3টি লাইসেন্সই নেই তাদের। শুধু তাই নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় সরকারি প্রতিষ্ঠানটি 11 বছরে রাজস্ব হারিয়েছে প্রায় 1.5 কোটি টাকা। এ নিয়ে গত 17 অক্টোবর ডিবিসি নিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অনুসন্ধানেও মিলেছে সত্যতা। লাইসেন্স ছাড়াই কেরু অ্যান্ড কোম্পানির মদ উৎপাদন নিয়ে গত বছরের 17 অক্টোবর ডিবিসি নিউজে প্রচারিত হয় অনুসন্ধানী প্রতিবেদন। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত 2রা জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করে লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত করেন। যদিও এর আগে গত 20 ডিসেম্বর চুয়াডাঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন শেষে বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জানান, মদ উৎপাদনের জন্য ডিস্টিলারি লাইসেন্স, অ্যাবসলিউট অ্যালকোহল উৎপাদন লাইসেন্স ও এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল উৎপাদন লাইসেন্স আছে। ডিস্টিলারি লাইসেন্সের জন্য আপনারা 2022 সালে আবেদন করছিলেন, ওইটা এখন কি অবস্থা সর্বশেষ? ওটা দিবে, তারা বলছে যে দিবে। এটা আমাদের ডিটেইলস তারা জানাবে, হয়তো তাদেরও মিটিং আছে, তারপরে জানাবে। ওটা না আবেদন করছেন 22 সালে? না আমার কাছে না আমরা নো অবজেকশন পাইছি, আমার কাছে চিঠি আছে, এই হালে পাইছি আমরা। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। তাদের দাবি 2022 সালের 8 নভেম্বর 3টি লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনও অনুমোদন হয়নি। তবে অনুমোদন না হলেও আবেদনের কাগজ দেখিয়ে 2014-15 থেকে 2019-20 অর্থ বছরে প্রতিবারই তা নবায়ন দেখানো হয়। এতে কেরুর বকেয়া দাঁড়িয়েছে 69 লাখ টাকা। এছাড়া আবেদন করা 3টি লাইসেন্সের অনুমোদন না পাওয়ায় সরকার এরই মধ্যে রাজস্ব হারিয়েছে 45 লাখ টাকার। 2022 সাল হতে কেরু অ্যান্ড কোম্পানি অ্যালকোহল বিধিমালা 2022 অনুসারে আরও 3টি নতুন লাইসেন্সের আবেদন করলেও বিগত 6 বছরের 69 লক্ষ টাকা বকেয়া লাইসেন্স ফি প্রদান না করায় মন্ত্রণালয় লাইসেন্স 3টি নবায়ন করতে সম্মত হয়নি। 2014-15 থেকে 2019-20 সাল পর্যন্ত আমাদের যে কিছু বকেয়া আছে, ওদের কিছু ফি পড়ে আছে, ওইটা অলমোস্ট 69 লক্ষ টাকা। তো সেই টাকাগুলো পরিশোধ না করে, বকেয়া পরিশোধ না করে ওনারা নতুন করে লাইসেন্স চেয়েছেন। একদিকে লাইসেন্সবিহীন মদ উৎপাদন, অপরদিকে ফি ছাড়াই নবায়ন, সব মিলিয়ে পুরো বিষয়টির নেপথ্যে অভিযুক্ত করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ী 4 কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। পলিথিন ঘিরে ও ত্রিপল টানিয়ে খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকেরা। এমন দৃশ্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নম্বর হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হওয়ায় পাঠদান চালু রাখার জন্য এই ব্যবস্থা। এদিকে জীর্ণ ভবনের সন্তানদের পাঠিয়ে শঙ্কায় অভিভাবকরাও। স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নং হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশা দীর্ঘদিনের। স্কুল ভবন পরিত্যক্ত হয়েছে অনেকদিন আগেই, এমনকি 4 থেকে 5 মাস আগেই নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনার শঙ্কায় ওই ভবনে ক্লাস নিতে নিষেধ করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকেরা বাধ্য হয়ে স্কুল ভবনের সামনের জায়গায় গাছের নিচে পাঠদান করছেন। খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না। জীর্ণ ভবনের এই বিদ্যালয়ে সন্তানকে পাঠাতে শঙ্কিত অভিভাবকরাও। আমরা বিদ্যালয়ের মাঠে ক্লাস করি, কারণ আমাদের বিদ্যালয়টা অনেক ঝুঁকিপূর্ণ, ছাদ ভেঙে পড়ে। এজন্য স্যার ম্যাডামরা আমাদের উপরে টালবু টানিয়ে পাছে পলিথিন বেঁধে আমাদের ক্লাস করতে দেয়। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের তো কষ্ট হয় ছেলে মেয়ে এখানে পাঠাতে, আমরা চাই দ্রুত এই স্কুলটা হোক। পাশে পুকুর, তাঁবুর নিচে ক্লাস হয়, অনেক সমস্যায় বাচ্চারা ভুগতেছে। অবকাঠামো ঠিক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানালেন স্কুল সংশ্লিষ্টরা। শুধু বালু ভরাটের কারণে আমার বিল্ডিংটা হতে দেরি হচ্ছে, যে কারণে এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিং তো এ কারণেই আমরা বাইরে ক্লাস করতেছি। ব্ল্যাক ব্যবহার করতে না পারলে তাদের তো পড়ালেখা একটু ডিস্টার্ব হয়। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের সহায়তায় অস্থায়ীভাবে 3টি শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পলিথিন দিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল, বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় উপজেলা কাশিয়ানীর সহযোগিতা নিয়ে এবং টিচাররা সহযোগে 3টি কক্ষের ব্যবস্থা করছে। দ্রুত স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে বিদ্যালয়ের লেখাপড়ার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরার সময় 56 বাংলাদেশি জেলেকে ধরে নেয়ার 10 ঘণ্টা পর ফেরত দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, বুধবার সকালে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এর মধ্যে 6টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনীর এসব ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যায়। পরে ট্রলারগুলোতে থাকা মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেওয়ার পর রাত 10:30টার দিকে তাদের ছেড়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিঘ্নে চলছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। জেলা জুড়েই লাইসেন্সবিহীন ইটভাটার ছড়াছড়ি। প্রশাসনের কঠোরতার অভাবকে পুঁজি করে অবৈধ এসব ইটভাটা চলছে বছরের পর বছর। এতে পরিবেশের পাশাপাশি ক্ষতিকর প্রভাব পড়ছে জনস্বাস্থ্যেও। তবে প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কোনো কীটের প্রাদুর্ভাব কিংবা বালাইনাশকের প্রতিক্রিয়া নয়, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাবে এভাবে ধ্বংসের মুখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ফসলি জমি। প্রশাসনের নাকের ডগায় সরাইলে গড়ে উঠেছে বেশ কিছু ইটভাটা, যাদের বেশিরভাগেরই নেই কোনো আইনি ছাড়পত্র। এসব ইটভাটার কারণে শুধু ফসলি জমি নয়, ঘটছে স্থানীয়দের স্বাস্থ্যহানিও। আমরা যে জমিনগুলা করছি আর কদিন পরে এগুলা জ্বলা দেবো গা, ঠিকভাবে হিজা বাইরিত না, ধান বাইরিত না, এই ধান সাপ্লাই হইতো না, এইগুলা দুমাঝে যা গিয়া হেদগুলা জ্বলা জায়গা করতে 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 ইট মিল নিতে নিতে মনে করেন যে জমি জামা সব শেষ হয়ে যেতেছে। এই দোয়ারও তো গাছের ক্ষতি করতেছে, আমরা ফসলের ক্ষতি করতেছে, এত ছোট ছোট বাচ্চারাও ক্ষতি করে। তবে ইটভাটা মালিকদের দাবি, পরিবেশগত আইনি প্রক্রিয়া মেনে পরিচালনা করছেন ইটভাটা। তবে দূষণের কারণ হিসেবে জ্বালানি হিসেবে সরকারের আমদানি করা নিম্নমানের কয়লাকে দুষলেন তারা। আমার এখানে দ্বারা কোনো পরিবেশের ক্ষতি হয় বলে মনে হয় না। আমরা সরকারি নীতিমালা অনুযায়ী জিগজাগ পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করেছি এবং 100% কয়লা ব্যবহার করি, আমরা কোনো লাকড়ি টাকড়ি ব্যবহার করি না। কয়লা যেহানতে আমার কথা এখানতে আছে, নিম্নমানের কয়লা বাংলাদেশ ইনপুট করে গেলে না করতে পারে। প্রশাসন বলছে, অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবৈধ ইটভাটা সরালে থাকবে না, তাদেরকে অবশ্যই এই যে লাইসেন্স নিতে হবে, পরিবেশগত ছাড়পত্র নিতে হবে এবং এইগুলো ছাড়া যেই ইটভাটাই কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। যেগুলো অবৈধ ইটভাটা এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সেটা হতে পারে আপনার ভাঙচুর করা, হতে পারে পানি দিয়ে বন্ধ করা, হতে পারে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা। আমাদের যে লিগ্যাল প্রসিডিউর আছে সবগুলো প্রসিডিউর অনুযায়ী আমরা ইটভাটা বন্ধ করার চেষ্টা করব। জেলায় ইটভাটা রয়েছে 177টি, এর মধ্যে বৈধ 67টি আর অবৈধ ইটভাটার সংখ্যা 110টি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।